সবাইকে আরেকবার স্বাগতম এনটিভি শিক্ষাভিত্তিক সিরিজ আইএলটিএস জার্নিতে এবং আমি মোস্তাকিম আজকে আপনাদের সঙ্গে রয়েছি গ্যাপ ফিলিং নিয়ে আলোচনা করার জন্য। আমরা আগের 3টি এপিসোডে আইএলটিএস এর বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাস করেছি, স্কিল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আইএলটিএস এর একটি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে গ্যাপ ফিলিং। আচ্ছা, গ্যাপ ফিলিং আমরা ছোটবেলা থেকে করে এসেছি, কিন্তু মজার বিষয় কি জানেন, আইএলটিএস এক্সামে গ্যাপ ফিলিং অনেকভাবে অ্যাপিয়ার হতে পারে। কতভাবে অ্যাপিয়ার হতে পারে? লেটস সি। কমপ্লিট দ্য নোটস, কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট দ্য ফ্লো চার্ট, কমপ্লিট দ্য ডায়াগ্রাম অ্যান্ড কমপ্লিট দ্য টেবল। আচ্ছা, গ্যাপ ফিলিং তো ভাই একভাবে করলেই হয়, কিন্তু এই 6 টাইপ কেন দরকার হয়? কারণ এই 6 টাইপের জন্য আমাদের আসলে ডিফারেন্ট স্কিল টেস্ট হবে। আর যেই টাইপ গ্যাপ ফিলিংয়ের জন্য আপনার যে ধরনের স্কিল দরকার, ঠিক সেই টাইপের স্কিল আপনাকে ফলো করে আইএলটিএস এক্সামে টাইম সেভ করতে হবে। এটাই হচ্ছে আইএলটিএস এক্সামের স্কিল টেস্ট। চলুন দেখে আসি আমাদের আজকের এই পর্বে কিভাবে আমরা কমপ্লিট দ্য নোটস সলভ করব। কমপ্লিট দ্য নোটস সলভ করতে গেলে আমাদের কি কি স্কিল টেস্ট হবে? যথারীতি আপনাদেরকে আমি যেমনটি শিখিয়েছিলাম, ielts.org-তে চলে যাবেন, গিয়ে টেস্ট টেকারে চলে যাবেন। টেস্ট টাইপে চলে গেলে আপনি আইএলটিএস একাডেমি দেখতে পাবেন এবং নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন রিডিং অপশনটিতে, এবং রিডিং অপশনের নিচে আপনি যদি স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন কমপ্লিট দ্য নোটস টাস্ক টাইপ 9। তো চলুন আমরা এখানে দেখে আসি আমাদের কোন স্কিলটি এখানে টেস্ট হবে। These types of questions test your ability to understand details or the main idea of a part of the text. When completing this type of questions, আপনাকে জানতে হবে কোন ধরনের ওয়ার্ড আপনি এখানে এই গ্যাপের মধ্যে ফিট করছে। ফর এক্সাম্পল, নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তো দিস আর দ্য স্কিলস টেস্ট ফর ইয়োর নোট কমপ্লিশন। এবার আমরা চলুন দেখে আসি কোন কোন স্কিল আমাদের এখানে টেস্ট হবে। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিং ডিটেইলস। আচ্ছা, ডিটেইলস মানে কি? ডিটেইলস মানে হচ্ছিল কোনো একটা স্পেসিফিক পয়েন্ট, এটা আপনি বুঝতে পারেন কিনা। যেমন ধরুন এখানে কিন্তু বলেছে আন্ডারস্ট্যান্ড, এখানে কিন্তু ফাইন বলেনি। ফাইন মানে খুঁজে দেখা, তাহলে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এর অর্থ হচ্ছে আমাদের এখানে নতুন একটি স্কিল টেস্ট হবে, আর সেটিকে আমরা বলবো ইন্টেনসিভ রিডিং। তাহলে এবার আমরা চলুন দেখে আসি ইন্টেনসিভ রিডিং বলতে আমরা কি বুঝি। ইন্টেনসিভ রিডিং হচ্ছে শুরুতে আপনাকে দেখতে হবে একটি সেন্টেন্স। যেমন ধরুন আমরা এই সেন্টেন্সটি নিয়ে আলোচনা করব, তো এই সেন্টেন্সটি কিন্তু আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। যেমন এই সেন্টেন্সটিতে একটি হোয়েন রয়েছে, তার অর্থ এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার, তার মানে এখানে দুটো সেন্টেন্স রয়েছে। এবার আপনি ভার্বগুলো আইডেন্টিফাই করুন। ভার্বগুলো হচ্ছে উইল নিড টু, উইল ফিট, ইজ নিডেড। যেহেতু 3টি ভার্ব, তার মানে এখানে আমাদের 3টি সেন্টেন্স রয়েছে। তাহলে এবার শুরুতে আসুন আমরা প্রথম ভার্বটি যাই, উইল নিড টু। এর সাবজেক্ট কি? ইউ। তোমাকে দরকার, তোমার দরকার। কি করা দরকার? থিঙ্ক করা দরকার। কি বিষয় থিঙ্ক করা দরকার? টাইপ অফ ওয়ার্ড বিষয় ঠিক করা দরকার। একটা সেন্টেন্সের মধ্যে অর্থ চলে গেল। এবার দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে টাইপ অফ ওয়ার্ড উইল ফিট করবে। কিসে ফিট করবে? গ্যাপের মধ্যে ফিট করবে। এই যে আপনি প্রত্যেকটা ওয়ার্ড বুঝে বুঝে এবং প্রেডিক্ট করে করে পড়ছেন, এই স্কিলটাকে আমরা বলি ইন্টেনসিভ রিডিং স্কিল। এখন ধরুন আপনি বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন, তাহলে আপনি স্কিলটি কিভাবে ডেভেলপ করবেন? এই স্কিলটি ডেভেলপ করতে গেলে আপনি বিভিন্ন চ্যাটজিপিটি বা বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নিন। আপনি একটা সেন্টেন্সে কিভাবে পড়বেন তা কিন্তু আপনার হাতের কাছে চ্যাটজিপিটি দিয়ে আপনি শিখতে পারবেন। চলুন তো দেখে আসি কিভাবে চ্যাটজিপিটি ইউজ করে আপনি ইন্টেনসিভ রিডিং স্কিল ডেভেলপ করতে পারেন। ধরুন আপনি এই সেন্টেন্সটির কথা বলছেন, এই সেন্টেন্সটা আপনি একটু ইন্টেনসিভ রিড করতে চান, তাহলে প্রথমে কপি করুন। কপি করে চলে যান চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে যাওয়ার পরে সেন্টেন্সটি এখানে পেস্ট করুন। পেস্ট করে সেন্টেন্সটি দিয়ে লিখুন যে হোয়াট টাইপ অফ সেন্টেন্স, এটা কোন ধরনের সেন্টেন্স। তারপরে লিখুন ব্রেক ডাউন দিস সেন্টেন্স। এরপরে লিখুন আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব, গিভ দ্য কমান্ড। ইয়েস, এখানে বলছে এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটি ছিল এবং রিলেটিভ ক্লজ ছিল দিস ওয়ান।
ওকে, তারপর আপনাকে কিন্তু এটা সাবজেক্টটা ব্রেক ডাউন করে দিয়েছে এই সেন্টেন্সের। দিস ওয়ান ইজ সাবজেক্ট, দিস ওয়ান ইজ ভার্ব। তাহলে আমরা ভার্ব কি বিকেম, তাহলে কে সে বিকেম হয়, সে হয় কি হয় ইন্টারেস্টেড, কিসে হয় এমুক জায়গায়, কার প্রতি হয় পাবলো পিকাসোর প্রতি। এই যে এইভাবে আপনি সেন্টেন্সটা বাংলা করে ফেললেন। ওকে, এখন এরপরে যদি সেন্টেন্সটা বাংলা আপনি যেটা মনে করলেন সেটা মেলে কিনা, চলেন এরপর আপনি সেকেন্ড কমান্ড দিন, মেক ইট বাংলা। দেখেন এই যে বাংলা যেটা চলে আসলো। এবার আপনি একটু মিলিয়ে নিন যে আপনি যেরকম বাংলা মনে করেছিলেন এই সেন্টেন্সটি ঠিক সেরকমই বাংলা কিনা। এইভাবে প্রতিদিন আপনি প্র্যাকটিস করুন বিভিন্ন কেমব্রিজের প্যাসেজগুলো থেকে, কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারগুলো বেছে নিন এবং সেগুলোকে আপনি চেষ্টা করুন চ্যাট জিপিটির সাহায্য নিয়ে পড়ার। এইভাবে পড়তে পড়তে একদিন দেখবেন আপনার ইন্টেন্সিভ রিডিং স্কিল ডেভেলপ করেছে। আপনার ইন্টেন্সিভ রিডিং স্কিল যদি ডেভেলপ না করেন ভাই, আর কারো কথা শুনেন না, কমপ্লিট দ্য নোটস আপনি পারবেন না। কাজেই আপনাকে ইন্টেন্সিভ রিডিং স্কিল ডেভেলপ করতে হবে এই ধরনের কোশ্চেন্সের জন্য। তাহলে এবার চলুন দেখে আসি আমরা কিভাবে কমপ্লিট দ্য নোটস সলভ করতে পারি, তার একটি স্টেপ বাই স্টেপ গাইডলাইন। স্টেপ 1, ফ্যামিলিয়ারাইজ। ফ্যামিলিয়ারাইজ বলতে আমরা কি বুঝি? ফ্যামিলিয়ারাইজ বলতে আমরা কোশ্চেন্সটার দিকে এক নজর তাকানো, এটাকে আমরা বুঝি ফ্যামিলিয়ারাইজ। চলুন তো আমরা অন স্ক্রিন দেখে আসি কিভাবে আমরা ফ্যামিলিয়ারাইজ হব। ধরুন আপনার পরীক্ষায় এই প্যাসেজটি এসেছে, আপনি এখানে কিভাবে ফ্যামিলিয়ারাইজ হবেন। লেটস গো। আপনার শুরুতে কাজ হচ্ছে কমপ্লিট দ্য নোটস আন্ডারলাইন করা। আচ্ছা, এই কমপ্লিট দ্য নোটস আন্ডারলাইন করার মাধ্যমে আপনি কি বুঝলেন? আচ্ছা, এই কোশ্চেন্সটি হচ্ছে একটা প্যাসেজ নির্দিষ্ট জায়গা থেকে আসতে পারে, আবার পুরো জায়গা থেকে আসতে পারে, এবং নোটস কিন্তু সবসময় সিকোয়েন্স মেনটেন করে না, অর্থাৎ সিকোয়েন্স কি করতে পারে, ব্রেক করতে পারে। আবার ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে আমার দুটো ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড এরকম কোনো কিছু কিন্তু আমার অ্যান্সার হতে পারে না, শুধুমাত্র একটা ওয়ার্ড অ্যান্সার হতে পারে, এবং আমার নাম্বার উত্তর হবে না সম্ভবত, কারণ করে নাম্বার নিয়ে কোনো আলোচনা নেই। এর টাইটেলটা কি? মুরস ক্যারিয়ার অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে তার ক্যারিয়ার। সাবটাইটেল হচ্ছে 1930s, 1940s এবং 1950s, তার মানে তার ক্যারিয়ারের একটা গাইডলাইন ক্যারিয়ারে আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে স্ট্রং কিওয়ার্ড কী কী রয়েছে? লেসিস্টার গ্যালারি, রয়্যাল কলেজ, তারপরে আর তেমন কোনো স্ট্রং কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি না। কাজে আমরা একটা ডিসিশন নিলাম যে 8 নম্বর কোশ্চেনটা খুঁজে পড়া সবচেয়ে সহজ হবে, আমার এক্সাম শুরু হবে নাম্বার 8 দিয়ে। দিস ইজ কল্ড ফ্যামিলিয়ারাইজ। স্টেপ 2 হচ্ছে রিড দ্য কোশ্চেন্স অ্যান্ড প্রেডিক্ট, অর্থাৎ আপনি অ্যান্সারটা পড়বেন এবং প্রেডিক্ট করবেন। চলুন দেখে আসি অন স্ক্রিন কীভাবে আমরা কোশ্চেন্স পড়ে প্রেডিক্ট করতে পারি। যেমন ধরুন কোশ্চেন্স নাম্বার 9, আমরা পড়ছি মনোযোগ দিয়ে। মুরস টার্ন টু ড্রয়িং, মানে সে ড্রয়িংয়ের দিকে ঝুঁকে পড়েছিল, বিকজ সামথিং ফর স্কাল্পচিং আর নট রেডিলি অ্যাভেলেবল, মানে স্কাল্পচিং করার জন্য কোনো কিছু রেডিলি অ্যাভেলেবল ছিল না। তাহলে আমরা একটু প্রশ্ন করি, হোয়াট, কোন জিনিসটি অ্যাভেলেবল ছিল না, এটাকে আমরা বলছি প্রেডিকশন। স্টেপ 3, আমরা প্রেডিকশন করার পরে যে কাজটি করবো তা হচ্ছে এটা ক্লুজ খোঁজার চেষ্টা করব। এখানে ক্লুজ বলতে আমরা কি বুঝি? ক্লুজ বলতে আমরা বুঝি আমাদের অ্যান্সারটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, অ্যান্সারের আগের বা পরের ওয়ার্ডগুলো কী কী, অথবা অ্যান্সারটি কোন পার্টস অফ স্পিচ হবে, এটা কি একটা নাউন হবে নাকি ভার্ব হবে। চলুন দেখে আসি আমাদের কোশ্চেন্সটি, আমরা কিছু ক্লুজ ফাইন্ড আউট করার ট্রাই করি। আমরা যদি আমাদের কোশ্চেন্সের জন্য ক্লুজগুলো ফাইন্ড আউট করার ট্রাই করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা আর রয়েছে। আর রয়েছে, তার মানে এই অ্যান্সারটি আমাদের প্লুরাল হবে। ওকে, আমাদের ঠিক আগের ওয়ার্ডটি হচ্ছে বিকজ এবং তারপরের ওয়ার্ডটি হচ্ছে সামথিং আর নট, এটি হচ্ছে আমাদের আগের এবং পরের ওয়ার্ড। আমরা চেষ্টা করব এগুলো সিনোনিম ফাইন্ড আউট করার জন্য। এবং এরপরে যেটি হতে পারে আমাদের উত্তরটি কোন পার্টস অফ স্পিচ, আমাদের উত্তরটি হচ্ছে একটি নাউন। দিস ইজ কল্ড ক্লুজ। ক্লুজ ফাইন্ড আউট করার পরে আমরা এই কোশ্চেন্সটির লোকেশন ফাইন্ড আউট করার ট্রাই করব। চলুন দেখে আসি আমরা এই কোশ্চেন্সের লোকেশনটি কেমন হয়। এই কোশ্চেন্সটির লোকেশন যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে কিওয়ার্ড নিতে হবে আমাদের এই কোশ্চেন্সটির জন্য। চলুন আমরা এই কোশ্চেন্সের কিছু কিওয়ার্ড নিয়ে আসি। আমাদের এই কোশ্চেন্সের কিওয়ার্ড হতে পারে ড্রয়িং, কিওয়ার্ড হতে পারে টার্নস টু, কিওয়ার্ড হতে পারে অ্যাভেলেবল, যদিও কোনো স্ট্রং কিওয়ার্ড নেই, কিন্তু আরেকটি কিওয়ার্ড রয়েছে 1940s। সো 1940sকে নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি। চলুন আমরা খুঁজে আসি 1940s। এই যে ইন 1940, এখানে আমরা ড্রয়িং দেখে আসি, যে ড্রয়িং। ওকে, তাহলে আমরা মোটামুটি বলতে পারি আমাদের অ্যান্সারটি সম্ভবত এই জায়গাটার মধ্যেই আছে।
লোকেশন ফাইন্ড আউট করার পরে আমাদের নেক্সট স্টেপটি হচ্ছে ক্লুজ ফাইন্ড আউট করা। আমরা যে ক্লুজগুলো দেখলাম সেই ক্লুজগুলো কি হতে পারে। আমরা যদি ক্লুজগুলো দেখি তাহলে আমরা চেষ্টা করব গ্যাপের আগের এবং পরের ওয়ার্ডে কোনো সিনোনিম আছে কিনা। যদি পেয়ে যাই তাহলে তো ক্লুজ পেয়ে গেলাম, আর যদি ক্লুজ না পাই তাহলে কিন্তু মনে রাখতে হবে আর 1 সেকেন্ডও দেরি না, ইন্টেন্সিভ রিড করতে হবে এই সেন্টেন্সটি। লেটস গো। আমরা এখন আমাদের অ্যান্সারটি পেতে চাই। চলেন আমরা অ্যান্সারটি খুঁজে আসি। তো আমরা এখানে বিকজের কোনো সিনোনিমও পাচ্ছি না, আবার আমরা যদি এই জায়গাটার দিকে একবার তাকাই সেটা হচ্ছে আর নটেরও কোনো কিছু পাচ্ছি না। কাজে আমাদের এখন যে জব সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে এটা পড়া। তাহলে আমরা একটু যাই, যেমন আমরা মনোযোগ দিয়ে পড়তে গেলে স্টপ টিচিং, তাহলে সেই টিচিং করা শেষ করে দিয়েছিল এইখানে। মুভ করেছিল কোথায়, একটা ফার্ম হাউসে, সেটা কোথায় অবস্থিত, 20 মাইল দূরে অবস্থিত লন্ডনের। আমরা আমাদের উত্তর পেলাম না। তারপরের লাইনে কিওয়ার্ড হচ্ছে ফোর্স, মানে ভার্ব হচ্ছে ফোর্সড করেছে কি, ফোর্সড এ শর্টেজ অফ ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালসটা ফোর্সড করেছে তাকে ফোকাস করতে কোথায়, ড্রয়িংয়ে। তাহলে দেখেন আমাদের অ্যান্সারটি মনে হয় আমরা পেয়েছি। সেই অ্যান্সারটি কি, ম্যাটেরিয়ালস, তাই না? ম্যাটেরিয়ালসের অভাব ছিল। তাহলে কোনটা রেডিলি অ্যাভেলেবল ছিল না, ম্যাটেরিয়ালসের অভাব ছিল। এখন দেখেন আমরা যারা একটু উইক স্টুডেন্ট তারা কিন্তু রেডিলি অ্যাভেলেবল কোনো সিনোনিম খুঁজে পায়নি, কিন্তু এমন অনেক স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু রেডিলি অ্যাভেলেবল সিনোনিম যে নট রেডিলি অ্যাভেলেবল সিনোনিম যে হতে পারে শর্টেজ, তারা কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন। এবং তাড়াতাড়ি খুঁজে পাওয়া মানে ক্লুজ খুঁজে পাওয়া, আপনার টাইম সেভ হওয়া। তাহলে আমরা এবার একটু এখানে ম্যাটেরিয়ালস ওয়ার্ডটাকে যদি বসাই, দেখেন আমরা এবার ক্রস চেক করব। ওকে, মানে ক্লুজ অনুযায়ী দেখেন ম্যাটেরিয়ালসটা প্লুরাল হওয়ার কথা ছিল আমাদের অ্যান্সারটি, এটা প্লুরাল, তাহলে অ্যান্সারটা মিলছে। ম্যাটেরিয়ালস একটা নাউন, এটাও কিন্তু মিলছে। তার মানে আপনার কিন্তু ক্লুজগুলো সব ঠিক আছে। এর পরের স্টেপটি হচ্ছে যেটা আপনারা সবসময় ভুলে যান ভাই, সেটা হচ্ছে ক্রস চেক করা। অর্থাৎ অ্যান্সারটা গ্যাপের মধ্যে বসিয়ে সেন্টেন্সটা একবার পড়বেন, পড়লে দেখবেন মিনিংটা মিলছে কিনা। যদি মিনিংটা মিলে তাহলে বুঝবেন আপনার অ্যান্সারটা হয়েছে। তাহলে ঠিক এইভাবেই সলভ করে ফেলুন আপনার অন্যান্য কোশ্চেন্সগুলো এবং হাতে নিন কেমব্রিজ 9 থেকে 19 পর্যন্ত যতগুলো কমপ্লিট দ্য নোটস রয়েছে, কোশ্চেন্স একের পরে এক সলভ করতে থাকুন। আচ্ছা, যখন আপনি কোশ্চেন্সগুলো পারবেন না তখন কি করবেন, আপনি গুগলে সার্চ আউট করবেন যেটার অ্যান্সার কি হতে পারে, কেন হতে পারে, এবং যথারীতি আপনার নোটবুকে লিখে রাখুন কেন আমার এই উত্তরটি ভুল হয়েছে আর কিভাবে করলে আমি এই প্রশ্নের উত্তরটি খুব তাড়াতাড়ি খুঁজে পেতাম। লাইক দিস, আপনাদেরকে একটি স্যাম্পল দেখাই নিয়ে আসি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নোটবুকটি। নোটবুকের মধ্যে কোশ্চেন নম্বর 9, কোশ্চেন নম্বর 9-এর আপনি উত্তর লিখেছিলেন অন্য আরেকটি স্কেচেস, কিন্তু উত্তরটি ভুল হয়েছে। অরিজিনাল উত্তরটি হবে ম্যাটেরিয়ালস। এখন আপনি আসুন, আপনি এখান থেকে কি শিখলেন? আপনি এখান থেকে শিখলেন আমি ঠিকমতো কোশ্চেন্স বুঝতে পারিনি, লিখে রাখবেন। প্লাস লিখে রাখবেন আনসারটি প্লুরাল হওয়ার কথা ছিল কিন্তু আমি অ্যান্সারটি সিঙ্গুলার দিয়েছিলাম। এই যে আপনি লিখে রাখলেন, এই ভুল আপনি পরের বার করবেন না, কারণ আপনি এখন মনে করতে পারছেন যে কেন আপনি এটি ভুল করেছিলেন। ঠিক এইভাবে আপনি আপনার নোট কমপ্লিশনের প্রস্তুতি নিন, প্রিপারেশন নিন। আমি আপনাদের আইএস মেন্টর মুস্তাকিম এবং এনটিভি রয়েছে আপনাদের সাথে।